জল। গাড়িটা দাঁড় করা। মনে হচ্ছে উঠে পড়েছে, আমি এক্ষুনি আসছি। জল জল। পিপাসা পেয়েছে? পিপাসা পেয়েছে না রে তোর? নে, এটা একটু খেয়ে নে। মা, এই দেখো আমি বীরের জন্য নিজে রাখি বানিয়েছি। সুতোটা একটু সুন্দর হলে ভালো হতো না? আরে এখনো তো 2 মাস বাকি আছে, পরে সুতোটা পাল্টে ফেলিস। রাখি সাজাস। এখন তুই আমার সাথে চল, ওই যে পাশের গলিতে মনীষা আছে না, আজ ওর দেখাশোনা আছে, 10 কিলো লাড্ডুও নেবে বলেছে। চল, আরে তাড়াতাড়ি কর। আসছি মা। নাও, এসে গেছে। এবার তাড়াতাড়ি চলো। আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি তো। তোকে কতবার বলেছি যে রোদ্দুরে বেরোলে মুখটা ঢেকে বেরোবি, না হলে তো কালো হয়ে যাবি। এখন চল তাড়াতাড়ি, চলো। চল। আরে নমস্কার শম্ভুদা। হ্যাঁ, আসুন, নমস্কার, আসুন, নমস্কার। আসুন। নমস্কার নমস্কার। কেমন আছেন আপনি? ভালোই আছি। মিষ্টি টাটকা এনেছেন তো? আরে দাদা, এসব কি আর বলতে হয়? হ্যাঁ, একদম টাটকা মিষ্টি এনেছি, দেখে নিন না, মানুষ খেয়ে খুব খুশি হবে। ঠিক আছে, ওই ভেতরে গিয়ে টেবিলে রেখে দিন। জামা রেখে দে তো। দু লাখের বেশি দিতে পারবো না। লাখ টাকা দেখে মনে হয় না মিথিলেশের মেয়ে, এ তো পুরো মাখন। 3 লাখে ডান কর। আরে পরিমা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়। আরে শুভেচ্ছা শুভেচ্ছা, পাকা কথা হয়ে গেছে, ছেলে পাওয়া গেছে। অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা নেবেন। মুখ মিষ্টি করে যান শম্ভুদা। আরে ভাই, মিষ্টি নিয়ে এসো। এই নিন, মিষ্টি খান। আপনিও নিন। শুধু মিষ্টি খাওয়ালে চলবে না দাদা, নেমন্তন্নও করতে হবে। কি সৌভাগ্য আপনাদের, আপনাদের মেয়ে তো সুন্দরী। হ্যাঁ, আপনার মতো ভালো ভাগ্য আমার নয়। আমার মেয়ে 3 লাখ পেয়েছে, কিন্তু আপনার মেয়ে আমার মেয়ের চাইতে অনেক সুন্দর। ও তো 4-5 লাখ পাবেই। নিন, এই মিষ্টি সবাইকে দিয়ে দিন। বাবা, যাওয়া যাক। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা আসি দাদা। আরে না শম্ভুদা, আপনারা খাওয়া দাওয়া করে যান না। না 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 না, অন্য একদিন হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসুন। আসুন, আসবেন কিন্তু আবার। চল মা। আচ্ছা,
তুই তো নিজেই টিকটিকির মতো দেখতে, আর টিকটিকি দেখেই ভয় পেয়ে গেলি, হ্যাঁ? আচ্ছা আমাকে দেখতে টিকটিকির মতো, তোকে ভাল্লুকের মতো দেখতে। দাঁড়া, আচ্ছা। দেখাচ্ছি মজা। আচ্ছা, আয় 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 আয়। আরে সামলে মেয়ে, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, যদি চোট লাগে তাহলে তোকে আর কে বিয়ে করবে? হ্যাঁ, এই তুই এখান থেকে চলে যা। আর কি বললি? মুখ দেখাবে? আমার বোনের শুধু মুখ দেখে বিয়ে হবে না, আর যদি প্রশ্ন ওঠে বিয়ে, তাহলে আমি আমার বোনের বিয়ে কোনো ভালো ফ্যামিলিতে দেব। তুই বিয়ে দিবি তোর বোনের? তোর বোনের বিয়েতে অবশ্যই কিন্তু আমাকে ডাকিস। আচ্ছা আমি এলাম। পরি, কি হচ্ছে কি এসব? যা ভেতরে যা। মা, বোনের কোনো ভুল নেই, ওই লোকটাই পরীকে বিরক্ত করছিল। হ্যাঁ, আর তুই যেন ওকে ছেড়ে দিয়েছিস, আসতেই লোকের সাথে ঝামেলা বাঁধাতে শুরু করে দিয়েছিস। মা, পরীকে যদি কেউ বিরক্ত করে তাহলে আমি কিন্তু তাকে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, সৎ ভাই নিজের মায়ের থেকেও যেন বেশি ভালোবাসে, সব জানি। দাঁড়িয়ে আছিস কি? পাপড়গুলো তোল, রান্নাঘরে অনেক কাজ আছে। আচ্ছা মা। পরীর বয়সী সব মেয়েদের দেখাশোনা হয়ে গেল, এবার আমাদেরও তাড়াতাড়ি করতে হবে। তুমি একদম ঠিক বলেছ অলোকা। আরে এ তো বীরকে নিয়ে কি করব? হ্যাঁ, একটা কথা পেলেই হলো, বারবার সেটা বলতে থাকে। বোনের এখনো পাকা দেখাই হলো না, আর ও নাকি বিয়ে দিয়ে দেবে। খুব এসেছে বিয়ে করবে বলে। যদি তোমার একমাত্র ছেলে না হতো না, আমি তো বলতাম মেরে ফেলো, কিন্তু সেটা তো আর করতে পারবো না। জানি না ওর সৎ বোনকে কেন এত ভালোবাসে। আমি তো ওর নিজের মা হওয়া সত্ত্বেও ওর সম্বন্ধ করতে চাইছি, আর ও একেবারে আগলে বসে রয়েছে। আরে ঘর থেকে এই লক্ষ্মী গেলে তবে তো আসল লক্ষ্মী আসবে। আরে কিন্তু বীরের মাথায় এসব কথা ঢোকাবে এটাকে। তুমি যেভাবে হোক ওকে বোঝাও। আরে এটা তো আমাদের সমাজের নিয়ম। আরে আমারও এভাবে দেখাশোনা হয়েছে, সব মেয়েরই তো তাই হয়। এই বীরের পাল্লায় পড়ে কিন্তু আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না, তোমাকে বলে দিলাম। যেভাবেই হোক আমি আমার মেয়ের সম্বন্ধ পাকা করেই ছাড়বো, আর তার জন্য আমি বীরের সাথে যা করার তাই করব। একটু চুপ করে থাকতে পারো না? কেন চেঁচামেচি করছো? আমাকে ভাবতে দাও। তুমি চুপ করো। যা করার তাড়াতাড়ি করো। গ্রামের লোকের কিন্তু পরীর ওপর নজর রয়েছে। এখন কেউ যদি ওর সাথে উল্টোপাল্টা কিছু করে বসে না, তাহলে টাকা কমে যাবে। হ্যাঁ শম্ভু বাবু, আপনার ছেলে বীর আমার দোকানে কাজ করে, আমি ওকে বুঝিয়ে বলবো, আপনি টেনশন করবেন না। বীর এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বীর, তুমি 12 ক্লাস অব্দি পড়েছো তাই না? হ্যাঁ, দিল্লিতে আমার ভাইয়ের দোকান আছে, ওখানে অ্যাকাউন্টসের কাজ করবে, থাকা খাওয়া ফ্রি। আরে সামলে মেয়ে, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, যদি চোট লাগে তাহলে তোকে আর কে বিয়ে করবে? হ্যাঁ, ক্ষমা করবেন আমায়, আমি আমার বোনকে একা ছেড়ে ওখানে যেতে পারবো না, আমাকে ওর বিয়ে দিতে হবে। দেখো বীর, মেয়েদের পাকা কথার জন্য টাকা লাগে না, বিয়ের জন্য টাকা লাগে। টাকা ছাড়া বিয়ে দেবে কি করে? আমি তোমার ভালোর জন্যই বলছি, কিছুদিন দিল্লিতে গিয়ে কাজ করো, টাকা কামাও, তারপর তোমার বোনকে নিয়ে যাও। এখানকার নিয়ম আর মানতে হবে না। ঠিক আছে তাহলে। কিরে পাগলি, তুই দেখি কাঁদছিস? হ্যাঁ, আনন্দে কাঁদছি আমি। তুই চলে যাচ্ছিস না, এবার কেউ আর জ্বালাতন করবে না, নয়তো আমি কাদের মেয়ে নই। আচ্ছা, কে তোকে বিরক্ত করবে? তোকে তো আমি সারা জীবন বিরক্ত করব। আর তুই দেখিস, তোর স্বামীকে আমি আমার বাড়িতে ঘর জামাই করে রাখবো। ঠিক বলেছি তো? তুইও না। এবার তাড়াতাড়ি চোখের জল মোছ। তোর চোখের জল আমার একদম দেখতে ভালো লাগে না। আরে পাগলি, আমি তো তোরই জন্য শহরে যাচ্ছি, তুই শুধু 6টা মাস অপেক্ষা কর, আমি সবকিছু ঠিক করে দেব। কিছুদিন পরে তোকেও ওখানে নিয়ে যাব আমি। এই গ্রাম থেকে
এই গ্রামের নোংরা কুসংস্কার থেকে অনেক দূরে। এবার নে সুন্দর একটা স্মাইল দে দাদার জন্য। বাবা, আমার পরীর খেয়াল রেখো, আর আমার বোনের মুখ দেখা ওর বিয়ের পরই হবে, বিয়ের আগে একদমই নয়। আরে আমি ওর নিজের মা, আমার উপর ভরসা রাখ, আমি ওর ভালোই করব। এখন তুই যা। ঠিক আছে বাবা, আসছি আমি। বলেছিলাম না আমি কিছু না কিছু একটা করব। বীরকে পাঠিয়ে তো দিলাম, এবার পরীর পাকা দেখার ব্যবস্থা করো। এবার বাড়িতে নিয়ে এসো, শুধু টাকা আর টাকা। মুখদর্শন। আমাদের সমাজে মুখদর্শন এমন একটা রীতি যাতে বিয়ের পর শ্বশুরবাড়ির লোকেরা নিজের বৌমার মুখ অন্যান্য আত্মীয়দের দেখায়। কিন্তু এখানে তো মুখদর্শনের নামে বাড়ির লোকেরা বাড়ির লক্ষ্মীকে নিয়েই খোলাখুলি ব্যবসা করতে নেমেছিল। অত্যন্ত দুঃখের বিষয় এই যে আমাদের দেশে এখনো এমন কিছু গ্রাম আছে যেখানে বাড়ির লোকেরা নিজের বাড়ির মেয়েকে বেশ্যাবৃত্তির কাজে নামিয়ে তাকে নিয়ে ব্যবসা করে সেই অর্থ দিয়েই জীবন চালায়। আর এই রেওয়াজ বহু বছর ধরে চলে আসছে। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের গল্প এই রেওয়াজের সঙ্গেই জড়িয়ে রয়েছে। বীর একজন ভাই যে নিজের বোনকে খুবই ভালোবাসত। সে গ্রামের বাকি পুরুষদের মতো ছিল না, কিন্তু ও কি এই গ্রামের এই কুৎসিত রেওয়াজের থেকে নিজের বোনকে বাঁচাতে পারবে? আর পরীর কি হবে যখন সে নিজের বাবা মার আসল চেহারাটা চিনতে পারবে? এখন পরীর জীবন নতুন কোন মোড় নিতে চলেছে? পরি, এসব ছাড় আর গিয়ে তৈরি হয়ে নে। কোথাও যাওয়ার আছে নাকি? না, আমরা কোথাও যাচ্ছি না, আমাদের বাড়িতে লোক আসবে, আজ তোর দেখাশোনা হবে। কি? তুমি তো বীরকে বলেছিলে যে তুমি এ সমস্ত কোনো কাজ করবে না। দেখ, আমি বীরকে বলেছিলাম তোর জন্য যা ভালো হবে আমি সেটাই করব। আমাদের সমাজে সব মেয়েরই দেখাশোনা হয়, তোরও হবে। চল। না, আমি এই সমস্ত কাজ করব না, ওসব আমার দ্বারা হবে না। দেখ, তর্ক করিস না, জেদ ছাড় আর তাড়াতাড়ি চল। না, বললাম না আমি এসব করব না। আমি এক্ষুনি বীরকে ফোন করব। আরে দে তোর ফোনটা দে, অনেক কথা হয়েছে তো না। এই আজকালকার মেয়েগুলো মা বাবার কথাই শুনতে চায় না। এই কান্নাকাটির নাটকটা বন্ধ কর, হ্যাঁ, আর গিয়ে রেডি হয়ে যা। যা বলছে। চল, চল বলছে। আসুন আসুন দাদা, দেখুন পুরো 3 লাখ টাকা দেবো শম্ভু দাদা। কি 3 লাখ? আরে দাদা মজা করছেন নাকি? হ্যাঁ, আমি কিন্তু আমার মেয়ের সঠিক দামটা জানি। এত কম টাকা তো আমি ভাবতেই পারি না। হ্যাঁ ঠিক আছে, আসুন, আপনারা আসতে পারেন। বেশি বাড়াবাড়ি হয়ে গেল না শম্ভু দাদা? মানছি যে আপনার মেয়ে খুব সুন্দরী, কিন্তু দাম অনেক বেশি বলছেন শম্ভু ভাই। আমরা আমাদের মেয়ের দাম ঠিক জানি, সেটা তোমার সাধ্যের বাইরে। যাও এখান থেকে। ছ লাখ। লাখ। আরে ললিত বাবু, আপনি? আরে আমার মেয়ের সম্বন্ধ পাকা হয়ে গেছে। যাও যাও, সবাই যে যার বাড়ি যাও। এবার আপনারা আসুন, বাড়িতে মিষ্টি পৌঁছে যাবে। চলুন চলুন চলুন, আরে যান না। আপনার মেয়ের জন্য না 6 লাখ টাকা অনেক কম। ললিত বাবু, আপনাকে ধন্যবাদ। আমাদের তো পরম সৌভাগ্য যে আপনি আমাদের মেয়েকে পছন্দ করেছেন। হ্যাঁ, একদম ঠিক কথা। একমাত্র আপনি আমার মেয়ের সৌন্দর্যের কদর করতে পারবেন আর তার দামও দিতে পারবেন। দারুণ। শম্ভু ভাই, ভগবান হাতে অনেক টাইম নিয়ে আপনার মেয়েকে নিখুঁতভাবে বানিয়েছে। ললিত বাবু, আপনারই জন্যে। দেখুন, আমি কিন্তু টাকা দেওয়ার জন্য তৈরি,
যদি একবার দেখিয়ে দিতেন বাইরে থেকে যেরকম শরীরটা যদি ভেতর থেকে এরকম হয় তাহলে ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, একদম ঠিক আছে। চলো ওঠ। না মা, আরে আরে, জেদ করিস না, চলো ওঠ। আরে জানা, চল। যা যা যা। কাঁদে না। যা। আরে ভয় পাস না, তোর হবু স্বামী তো, আর তো কেউ নয়। না মা, চল না মা। সোজা হয়ে দাঁড়া। দারুণ। এই নিন শম্ভুদা, পুরো 6 লাখ টাকা আছে। ধন্যবাদ দাদা, এখন থেকে পড়ি আপনার সঙ্গেই থাকবে। সেটা তো আমি জানি, সেজন্যই তো এত টাকা দিলাম। আচ্ছা একটা কথা বলুন, হ্যাঁ, এই যে আপনার মেয়ে পড়ি আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না তো? এমনটা হয়তো হতেও পারে। আর যদি পালিয়েও যায় তাহলে ওকে এমন মারবেন ও যেন দ্বিতীয়বার আর পালানোর কথা না ভাবতে পারে। হ্যাঁ, আর যদি পালিয়েও যায় এখানেই তো আসবে, আমি আবার আপনার কাছে পাঠিয়ে দেবো। দাদা, আমাদের মেয়ে পড়ি ও এখন আপনার পুরোপুরি। ওকে নিয়ে আপনি যা করতে চান আপনি করতে পারেন। চলুন শম্ভুদা, ঠাকুর মশাইকে ডাকুন, তাহলে বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, আসুন আসুন আসুন। এবার তোমরা দুজন মালা বদল করো। এবার বিয়ে সম্পূর্ণ হলো। শোন পরি, এখন ললিতই তোর স্বামী, তোর সবকিছু। ও যা বলবে চুপচাপ সব মেনে নিবি, বেশি বাড়াবাড়ি করার চেষ্টাও করবি না, বুঝেছিস? তোমরা কিন্তু এটা ঠিক করলে না। বীর যখন জানতে পারবে ও ঠিক আমাকে এখান থেকে নিয়ে যাবে। বীর যদি জানতে পারে যে তুই কোথায় আছিস তবেই তো তোকে নিতে আসবে না। শোন, যদি তুই বীরকে বলেছিস যে আমি তোর দেখাশোনা করিয়ে বিয়ে দিয়েছি, তাহলে কিন্তু ঠিক হবে না। বীর কিন্তু তোর বাবার বন্ধুর বাড়িতে আছে। ও কিছু করার আগে তোর বাবার বন্ধু ওখানেই ওকে মেরে ফেলবে। না মা, তোমরা বীরের কোনো ক্ষতি করো না। এখন বীরের জীবন তোর হাতে। তুই যদি এখানে ভালোভাবে থাকিস তাহলে ও ওখানে ভালো থাকবে, বেঁচে থাকবে, বুঝেছিস? এই নে নে নে, যা।
তুমি এখানে একটু বসো, আমি এক্ষুনি আসছি। আপনি আপনি কে? দেখুন, এখান থেকে আপনি চলে যান। আমার স্বামী এখানেই আছে। শোনো, তোর আজকে রাতের স্বামী হলাম আমি। ওকে আবার ডেকে ডিস্টার্ব করছিস কেন? চলে যান এখান থেকে। বীর, এখন বীরের জীবন তোর হাতে। তুই যদি এখানে ভালোভাবে থাকিস তাহলে ও ওখানে ভালো থাকবে, বেঁচে থাকবে। হ্যালো বীর, হ্যাঁ, কেমন আছিস তুই? আমি ভালো আছি। তুই বল, দিল্লিতে সব ঠিক আছে তো? কি হয়েছে পরি? মনে হচ্ছে তুই খুব চিন্তিত। না না, কালকে দু একটা আইসক্রিম খেয়ে ফেলেছিলাম, তাই ঠান্ডা লেগে গেছে। ওফ, খেয়ে খেয়ে দেখছি তুই হাতির মতো মোটা হয়ে যাবি। তাহলে তোর দাদা তোকে বিয়ে দেবে কি করে? হ্যাঁ পরি, তুই কাঁদছিস? হ্যাঁ, তোর কথা মনে পড়ছে যে, সেই কারণে। কাঁদিস না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, হ্যাঁ তুইও। বাই। বাহ, বোন আর ভাইয়ের কি ভালোবাসা! একটু ভালোবাসা আমাকেও দেখাও তাহলে। তোমার লজ্জা করলো না? নিজের স্ত্রীর ঘরে পরপুরুষ ঢোকাতে লজ্জা করলো না? না, একদমই না। আসলে কি হয়েছে, তোমাকে আমি টাকা দিয়ে কিনে এনেছি, পুরো 6 লাখ টাকা দিয়েছি। সেই টাকাটা উসুল না করে ছাড়ি কি করে? বেশি নাটক করিস না। ওই লোকটার সাথে তো মজা করেছিস, আমার সাথে তাহলে কি সমস্যা? চল তাহলে এবারে একটু ফুলসজ্জা নিজের স্বামীর সাথেও করে ফেল। চল। পরি, পরি, মা, বাবা। আরে বীর, তুই এখানে আর কিছু না জানিয়ে? মা, পরীকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই 3-4 দিনের জন্য চলে এলাম। বলছি, আমার মিষ্টি বোনটা কোথায়? কিন্তু বাবা, অন্তত একবার ফোন তো করতে পারতিস আমাদের। হ্যাঁ, বাবা, যদি ফোন করে আসতাম তাহলে তোমাদেরকে সারপ্রাইজ কি করে দিতাম। আমি কাউকে কিচ্ছু বলিনি, অফিস থেকে সোজা গাড়ি ধরে বাড়িতে চলে এলাম। পরি কোথায় আছে? পরি, 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 মা, পরি কোথায়? আচ্ছা, সবজি কিনতে বাইরে গেছে নাকি? আরে না, আসলেও আরে কি বলবো, তো পালিয়ে গেছে। এটা কিভাবে হতে পারে? আমি তো 3-4 দিন আগেই ওর সাথে কথা বলেছি। এরকমই হয়েছে, তোর বোন আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে। প্রতিবেশীর একটা ছেলের সাথে প্রেম করে বসেছিল। হ্যাঁ, আর যখন আমরা জানতে পেরে গেলাম তো দেখলাম ছেলেটা মাতাল, ছেলেটা জুয়ারি। আর আমরা যে বারণ করলাম তো লুকিয়ে পালিয়ে গেল। এমনটা হতে পারে না, আমার পরি এরকম করতেই পারে না। আরে এরকমটাই করেছে ও। তুমি একদম মিথ্যে বলছো বাবা। আরে আমি তো মা, ওর ব্যাপারে আমি কামোকা মিথ্যে কেন বলবো? সরো। মা, মুখ পুড়িয়ে দিল। হ্যাঁ শম্ভুদা, না আপনি চিন্তা করবেন না। একটা কাজ করুন, আপনি খুব তাড়াতাড়ি বীরকে দিল্লিতে পাঠিয়ে দিন, আমি এদিকে সব সামলে নেব।
কি বলবো, তো পালিয়ে গেছে। যে নম্বরটিতে আপনি কল করছেন সেটি বর্তমানে বন্ধ রয়েছে। হঠাৎ করে পরীর নাম্বারটা অফ বলছে কেন? বীর, নে খাবারটা খা। আই, কি করছিস তুই বীর? দাদা, আপনার মেয়ে খুব ভালো ছিল, একটু ঝগড়া হয়েছে, ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা? হুঁ। আপনাদের এখনো তাই মনে হচ্ছে যে এই বেচারি আত্মহত্যা করেছে? এটা আত্মহত্যা নয়, খুন। আর এই খুনটা আর কেউ নয়, আপনারা সবাই মিলে খুন করেছেন। আপনারা আগেই ওর নিয়ম ভঙ্গ করে মুখ দেখিয়েছেন, সেই কারণেই এই বেচারি আত্মহত্যা করেছে। দেখে নেবেন, আপনাদের সবার নামে আমি পুলিশের কাছে কমপ্লেন করব, দেখে নেবেন। এই, তোর বাজে কথা বন্ধ কর। তখন থেকে দেখছি বকবক করে যাচ্ছিস। তুই সেই না 6 লাখ টাকার পরীর দাদা? 6 লাখ মানে? হ্যাঁ, দেখো, এখানে এসে আদর্শ দেখানোর নাটক করছে, আর তুই নিজেই জানিস না তোর বাড়িতে কি হচ্ছে। গিয়ে তোর বাবাকে জিজ্ঞেস কর, উনি তোর বোনের পাকা কথায় 6 লাখ টাকা নিয়েছে, পুরো 6 লাখ। না, এটা মিথ্যে। এরকমটা হতে পারে না, এটা মিথ্যে। আমার পরি। কি পড়ি করছিস? কারোর সাথে পালিয়ে গেছে। তোর বাবা তোকে এটাই বলেছে, তাই না? যখন পুলিশ ইনকোয়ারি হবে তখন আমিও এটাই বলবো, বুঝলি? আর হ্যাঁ, যখন নিজের ঘরে ময়লা ভর্তি থাকে না, তখন অন্যের ঘরের ময়লা ঘাটা উচিত নয়। যা যা এখান থেকে, পুলিশ ইনকোয়ারি করাবে। পরি সমস্যায় পড়েছে জেনে বীরের পায়ের তলার মাটি সরে গেল। যে বোনকে জীবনে ও সবচেয়ে বেশি ভালোবাসতো, যার জন্য ও শহরে রোজগার করতে আর একজন বড় মানুষ হতে গেছিল, তার জীবনটাই সংকটে ছিল। এটা কেমন রেওয়াজ ছিল যাতে একজন নারীকে কেবলমাত্র একটা বস্তুর মতো ভাবা হতো, যাকে নিয়ে খোলাখুলি কেনা বেচা পর্যন্ত চলছিল। এই গ্রামে মেয়েদের বিক্রি করে এইভাবে টাকা পয়সা উপার্জনের রীতি এমন দৃঢ়ভাবে জাঁকিয়ে বসেছিল যে তার বিরুদ্ধে লড়াই করা খুবই মুশকিল ছিল। এখন কেবল এটাই দেখার যে নিজের বোনের অবস্থা জানতে পারার পর বীরের পরবর্তী পদক্ষেপ কি হবে। যে নরক থেকে ও ওর বোনকে বাঁচাতে চাইছিল, শেষ পর্যন্ত পরীকে সেই নরকেই ঠেলে ফেলা হয়েছিল। তাহলে বীর কি নিজের বোনকে এই নরক থেকে বের করে আনতে পারবে? আর অপরদিকে পরীকে আর কত অত্যাচার সহ্য করতে হবে, আর কতদিন? তুই সেই না 6 লাখ টাকার পরীর দাদা? আরে কি বলবো, তো পালিয়ে গেছে। তোর বোন আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে। পরি, তুই কাঁদছিস? তোর কথা মনে পড়ছে তো, সেই কারণে। খুব গরম না তোর? গ্রাহককে মারবি? তোর বাবা তোকে শেখায়নি যে গ্রাহক ভগবানের রূপ হয়? ওরা যে টাকা দেয় তা দিয়ে এই সংসারটা চলে। যদি ওরা টাকা না দেয় তাহলে ওরা যেখানে খুশি যেভাবে খুশি তোকে ছুঁতে পারে। যদি আর কোনোদিন এরকম করিস না। আসুন মাথুর বাবু, আপনার জন্য মেয়ে তৈরি। ও এবার আপনার খুব যত্ন নেবে। চলুন। চলুন। চলে যান, চলে যান এখান থেকে, চলে।
বাবা, আজ আমি তোমার জন্য এক গ্লাস বানাই। কি আশ্চর্য, তুই আমাকে বানিয়ে দিবি? হ্যাঁ, দারুণ করে একটা বানাতে দেখি। এমন ভাবে বানা যেন খেয়ে মজা পাই। বাবা আমাকে ক্ষমা করে দিও। কি হয়েছে, কিছু গোলমাল করে ফেলেছিস নাকি? আমি তোমাদের সাথে এই জন্যই ঝগড়া করেছিলাম যে পরীর মুখ দেখানোর নিয়ম না করে একেবারে ওর বিয়ে দিয়ে দেব, কিন্তু এর ফল কি হলো? পালিয়ে গেল আমাদের মাথা হেড করে দিয়ে। হ্যাঁ বাবা, আমার মুখ কালো করে দিয়েছ, কিন্তু বাবা এইতে তোর কি দোষ আছে বলতো? তাহলেও বাবা, যদি পরী থাকতো কিছু না হলেও অল্প টাকা হলেও তো পেতাম। একদম, তুই এবার ঠিকঠাক কথা বলছিস বাবা। কিন্তু বাবা, তুই কি পরীর পাকা দেখা করাতিস? আর কি? এ কি বাবা, এখনো তোমার গ্লাস খালি হলো না? তুমি ভীষণই আস্তে আস্তে খাও। হ্যাঁ, খেয়ে নিচ্ছি। এই নে, খেয়ে নিচ্ছি। খুশি? বাবা, একটা কথা তো আছে। দিল্লিতে যাওয়ার পর একটা কথা বুঝেছি, যে টাকা রোজগার করা খুবই কষ্টকর, খুবই কষ্টকর। তারপরে গিয়ে আমি বুঝলাম আমাদের গ্রামে যত নিয়ম কানুন আছে না, সবই ভুল। একদম ঠিক। যদি আমরা আমাদের মেয়ের মুখ দেখানোর নিয়ম না করি, তাহলে আমরা কিভাবে বেঁচে থাকবো? একদম ঠিক কথা বলেছিস তুই এতদিনে। একবার আমি পরীকে পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে ওর মুখ দেখানোর নিয়মটা করে দেব। আরে বাবা, তুমি হাসছো কেন? আরে হাসবো না তো কি, কাঁদবো? আরে বাবা, যখন তুই চলে গেলি না, আমি তোর বোনের পাকা দেখা করিয়ে দিয়েছি। কি বলছো তুমি বাবা? সত্যি? হ্যাঁ, সত্যি কথা। পুরো 6 লাখ টাকা পেয়েছি। 6 লাখ! বাহ বাবা বাহ, তুমি যে এত ওস্তাদ জানতাম না। বাবা, আসলে কি, আমি ভেবেছিলাম যে তুই হয়তো আমাদের কথা মেনে নিবি না। যেই গেলে আমরা পাকা দেখা করিয়ে দিলাম। তাহলে বাবা, পরীর জন্য 6 লাখ টাকা কে দিয়েছে? আরে আর কে দেবে বল? আমাদের এলাকাতে একজনই তো বড় সড়ো দালাল আছে, ললিত বাবু। এটাই হচ্ছে ললিতের বাড়ি। ও মেয়েদের কিনে আনার পরে সমস্ত মেয়েদের এখানে নিয়ে আসে, তারপর এখান থেকে ওর ব্যবসা চালায়। বীর, যা করবি ভেবেচিন্তে করবি। ললিতের কিন্তু পুলিশের সঙ্গেও হাত আছে। দেখ ভাই, আমার নাম যেন না আসে। ঠিক আছে। হাত জোড় করছি, আজকে নয়। আমার শরীর খুব খারাপ, দয়া করে আপনি এখান থেকে চলে যান। পরি, আমি রে, তোর বীর। বীর? কেমন আছিস তুই? বীর, তুই এখানে? তুই চলে যা এখান থেকে।
ললিত যদি জানতে পারে, ও যা খুশি করতে পারে। ও মানুষ নয়, জানোয়ার, রাক্ষস। না পরি, ললিত চাইলে যা খুশি তাই করুক, আমি আমার বোনকে না নিয়ে এখান থেকে যাব না। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস, কারণ তোকে আমি একা ফেলে রেখে গেছিলাম। কিন্তু এবার তুই চিন্তা করিস না, তোর ভাই যে এসে গেছে, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই চল আমার সাথে। তুই আর কত দূর পালাবি রে? হ্যাঁ, আমি তোমার কাছে হাত জোড় করছি, ওকে তুমি ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করব, আর কোনোদিন পালানোর চেষ্টা করব না। প্লিজ বীরের কোনো ক্ষতি করো না। না পরি, না। একটা কাজ করি, তোরা শুধু এর হাত পাটা ভাঙবি, প্রাণে মারবি না একে। আসলে আমার শালা বাবু হয়। আসলে কি বলে বলতো, কথায় আছে না, সবাই একদিকে আর স্ত্রীর ভাই অন্যদিকে। মারো। চল। ব্যাপার কি রে? হ্যাঁ, কিরকম মেয়ে তুই? তুই তোর বাবার লোকসান করে দিবি? তুমি কেমন বাবা? হ্যাঁ, নিজের মেয়েকে অন্যের কাছে বিক্রি করতে লজ্জা করলো না? বীর আমার সৎ ভাই হওয়া সত্ত্বেও ও আমার আপন। তুমি আর মা আপন হওয়া সত্ত্বেও পরের মতো আচরণ করো। আচ্ছা ললিত বাবু, বীরকে আমি সামলে নেব, আপনি চিন্তা করবেন না। চিন্তা তো আমাকে করতেই হবে, ওকে খুব ভালোবাসি। যদি ওকে মারি তাহলে পুলিশ কেস হবে, আর ওকে যদি জ্যান্ত ছেড়ে দিই তাহলে ও একে বারবার বাঁচানোর চেষ্টা করবে। আর শম্ভুদা, আমি একদমই চাই না আপনার একটা পরীর জন্য আমার এই সব পরী হাত থেকে বেরিয়ে যাক। এটা আমি কখনো হতে দেব না। তো কি করব? একটা কাজ করি, কালকেই একে দুবাইতে পাঠিয়ে দিই। না, আমি দুবাই যাব না। তোমাকে কেউ জিজ্ঞেস করেছে? ঘুরতে পাঠাচ্ছি না তোকে, চুক্তি হয়েছে তোর জন্য। একজন শেখ এর ছবি দেখে পছন্দ হয়ে 10 লাখ টাকা দেওয়ার জন্য রাজি হয়েছে। আরে বাপরে, 10 লাখ! কন্ট্রোল রুমে ফোন করো, আরে কে হসপিটালে নিয়ে যাও। কি হয়েছে? কে ভাই তুমি? আমার বোনকে বাঁচান আপনি, না হলে ওরা মেরে ফেলবে। চলো পোর্টে চলো, ওখানে শিপ ওয়েট করছে আমাদেরকে দুবাই নিয়ে যাওয়ার জন্য। জল জল। গাড়িটা দাঁড় করা। মনে হচ্ছে উঠে পড়েছে, আমি এক্ষুনি আসছি। পিপাসা পেয়েছে? পিপাসা পেয়েছে না রে তোর? নে
একটু গলাটা ভিজিয়ে নে। তুই মানুষ নয়, জানোয়ার একটা। মেয়েদের গায়ে হাত তুলে তুই নিজেকে শক্তিশালী মনে করিস? দেখে নিস, তোর কুকর্মের জন্য শাস্তি তুই অবশ্যই পাবি। কে শাস্তি দেবে? তোর ভাই? তোর খুব গরম তাই না? তাহলে দুবাই যাওয়ার আগে তোর সাথে একবার হলে কেমন হয় বল পড়ি। দাঁড়া, নাম নিচে, নাম ধরো একে। কন্ট্রোল রুমে ফোন করো, আর একে হসপিটালে নিয়ে যাও। আমার বোনকে বাঁচান আপনি। চলো, নিয়ে চলো একে। বীর আর পরীর বিরুদ্ধে গ্রামের সবাই, আর ললিতের মতো শয়তান, ক্ষমতাবান আর প্রভাবশালী মানুষ ছিল। কিন্তু বীর এটা প্রমাণ করে দিল যে যখন একজন ভাই নিজের বোনকে বাঁচাবে ঠিক করে নেয়, তখন তাকে কেউ আটকাতে পারে না। বীরের সাহসের জন্যেই শম্ভু, অলকা, ললিত আর তার সঙ্গীদের জেল হলো। বন্ধুরা, এই ঘটনা এটাই প্রমাণ করে যে যুদ্ধে সঠিক কারণে লড়লে সেই যোদ্ধা যদি একাও হয়, শারীরিকভাবে দুর্বলও হয়, এমনকি বয়সে অনেক ছোট হয়, তাহলেও শেষ পর্যন্ত তারই জয় হবে। এটা অত্যন্ত চিন্তার বিষয় যে আমাদের দেশে এখনো এমন কিছু গ্রাম আছে যেখানে এরকম কুপ্রথা প্রচলিত রয়েছে, যেগুলো শিকড় সমেত উপড়ে ফেলা খুবই জরুরি। আর এই লক্ষ্যে আজ অনেক অ্যাক্টিভিস্ট কাজ করছেন, যেমন রাম স্নেহিল আর অজিত সিং, যারা নিঃস্বার্থভাবে কোনো সম্পর্ক ছাড়াই শুধু মানবিক কারণে এরকম মহিলাদের বাঁচান আর তাদের একটা উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখান। ক্রাইম অ্যালার্ট এরকম সাহসী অ্যাক্টিভিস্টদের সেলাম জানায়। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।